দীর্ঘ প্রায় দেড় যুগ পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির অঘোষিত সর্বোচ্চ নেতা তারেক রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন এক সময় ফিরলেন যখন ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দেশে ফিরে উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীকে দিলেন দেশ গড়ার বার্তা। তার এই আগমন দেশের রাজনীতিতে নিল নতুন এক মোড়। খালেদা জিয়ার অসুস্থতায় দেশের রাজনীতিতে তারেক রহমানের মতো বড় নেতার শূন্যতার অবসান ঘটল। অবশেষে তিনি এখন সশরীরেই নেবেন সব সিদ্ধান্ত। তার উপস্থিতি কী প্রভাব ফেলতে যাচ্ছে আসছে নির্বাচনে, আজকের ভোটের ট্রেনে সেই আলোচনাই করব আমি গালিব ইবনে রিয়াজ। দর্শক, আজকের আলোচনার শিরোনাম ভোটের প্ল্যান। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। স্বাগত জানাচ্ছি আপনাকে ভোটের ট্রেনে। শুরুতেই যে বিষয়টি নিয়ে আসলে আমি আলোচনা করছিলাম যে তারেক রহমান দীর্ঘ 17 বছর, যেটা বলছি আমি দেড় যুগেরও কাছাকাছি, দেশে ফিরলেন। নিশ্চয়ই আপনার মনে আছে 2008 সালে সেপ্টেম্বরে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন, তার সেই সময়ের যদি আমি একটু স্মৃতিচারণ করি, হুইল চেয়ারে বসা, মাথায় ব্যান্ডেজ বাঁধা, খুবই গুরুতর অসুস্থ অবস্থায় তিনি গেলেন বিদেশে। আজকে তিনি যেভাবে ফিরলেন, শুরুতেই এই ফেরাটা আপনার কাছে কেমন লাগলো? না, তার জন্য তো এই ফেরাটা নাটকীয়, অতি নাটকীয়, এবং যে পরিস্থিতিতে তিনি দেশ ত্যাগ করেছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন, তার সঙ্গে এখন অনেক পার্থক্য। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বড় একটা অভ্যুত্থান ঘটে গেছে, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটেছে যেটা আমরা অন্তত 2-1 শতকের মধ্যেও এই ধরনের উদাহরণ আমাদের এই অঞ্চলে সাধারণত দেখি না। তো তা পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটেছে, কোভিডের মতো ঘটনা ঘটেছে, এত বড় তরুণ নির্ভর যে অভ্যুত্থান হলো, ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি হয়েছে। আবার যে দেশে জনাব তারেক রহমান ছিলেন সেখানেও পরিবর্তন ঘটেছে। তিনি যখন 2008-এ গেছেন, তারপর ব্রিটেনে ব্রেক্সিট হয়েছে, তার অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেখানে ক্ষমতার পালাবদল হয়েছে, বিশ্ব রাজনীতিতেও পরিবর্তন হওয়া হয়েছে। তিনি থাকাকালীন সময় বিশ্বে অনেক দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, ভালো কথা স্মরণ করতে, এখনো চলছে। সুতরাং তিনি তার স্বদেশেও যুগান্তকারী অনেক পরিবর্তন ঘটে গেছে। তিনি যেখানে নির্বাসিত ছিলেন বা এই দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন, সেখানে অনেক পরিবর্তন ঘটে গেছে। পুরো বিশ্বেই আসলে অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে এই সময়কালীন। আমি যদি একটু শুরুতেই তারেক রহমান এসে যেই বক্তব্য আজকে দিয়েছেন, তিনি বলা হচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনেক বিশ্লেষক সবাই বলছেন, বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আমি যদি শুরুতেই তার একটা বক্তব্য শুনে এসে তারপর আপনার সঙ্গে আলোচনা করতে চাই, শুরুতেই আমি সেই বক্তব্যটা শুনে এসে তারপরে আলোচনা করব। দর্শক, তারেক রহমান এসে যেই বক্তব্যগুলো দিয়েছিলেন, তার বক্তব্যের একটা অংশ আমরা শুনবো এখন। এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন করে শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা শুনছিলাম তারেক রহমানের বক্তব্যের খণ্ডবিশেষ। যে বিষয়টি জানতে চাই যে এই ধরনের আমরা স্পিচ যেটাকে বলি, এত তারেক রহমানের এর আগে আমরা ভার্চুয়ালি বক্তব্য শুনেছি, কিংবা তিনি আগে সেই 2002 কিংবা সেই সময় ক্ষমতায় যে বক্তব্যগুলো দিতেন, আজকের বক্তব্যে আমরা কিন্তু এই বক্তব্যের কিন্তু চুল ছাড়া বিশ্লেষণ আমরা করি একেবারে সব কিছু। আপনার কাছে কি মনে হয়েছে, তারেক রহমান কি কোনো কিছু মিস করেছেন? না, এখানে উনি কোনো কিছু বাদ দিয়েছেন কিনা বা কি যুক্ত করতে পারতেন, এই বিচারের কোনো সুযোগ নেই, কারণ এখানে বক্তা তিনি, এবং তিনি সিদ্ধান্ত নেবেন যে কোন বিষয়ে তিনি বক্তৃতা দেবেন। 2008-এর আগে তারেক রহমান গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এত বড় দায়িত্বে তখন ছিলেন না। অতএব তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলো আমরা অতটা চুলচেরা বিশ্লেষণ করিনি। আর সাম্প্রতিক সময়ে তিনি অনেক বক্তৃতা দিয়েছেন, কিন্তু সেগুলো ভার্চুয়ালি বা অনলাইনে তিনি যুক্ত হয়ে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে। একসময় তার
বক্তৃতা বা বক্তব্য প্রচার করার ব্যাপারেও বিধিনিষেধ ছিল। বিধিনিষেধ ছিল খুব জি। সহজে তিনি যে বক্তব্যগুলো রেকর্ড করছেন বা ডিজিটালি প্রচার করবেন সে সুযোগও রহিত করা হয়েছিল। কিন্তু আমি যেটা বললাম যে সাম্প্রতিক সময়ে তিনি অনেক বক্তৃতা দিয়েছেন, বিভিন্ন ইস্যুজে তিনি বক্তৃতা, নেতা কর্মীদের উদ্দেশ্য তো দিচ্ছেন বিভিন্ন স্তরে, এর বাইরেও অনেক বক্তৃতা দিয়েছেন, কিন্তু সশরীর উপস্থিতি সেটা ছিল না একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে থেকে। তো তার উপস্থিতি এসেই এই ধরনের জনসমুদ্রের মধ্যে বক্তৃতা দেওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জিং, যে তিনি গত 15 থেকে 17 বছর আসলে এইভাবে কোনো বক্তব্য দেননি। আপনি শুরুতে প্রেক্ষাপটটা আপনিই বলে দিয়েছেন যে এখনো তিনি দীর্ঘ একটা যাত্রার পরে ফিরেছেন, এবং একটু আগে আমরা বর্ণনা দিচ্ছিলাম যে বাংলাদেশ, সে বাংলাদেশ একেবারে পরিবর্তিত একটা বাংলাদেশ। এবং একটু দুর্ভাগ্যজনক এইটা বলতে হবে যে উনি আসার আগে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি সেটা শুভকর না। এত বড় অভ্যুত্থানের পরে আমরা খুব বড় সহিংসতা দেখেছি হাদির মৃত্যুকে কেন্দ্র করে, এবং সেটা খুব সম্প্রতি গণমাধ্যমের উপর আঘাত হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সংস্কৃতি প্রতিষ্ঠানগুলোতে আমরা আক্রমণের ঘটনা দেখেছি। হঠাৎ করে মনে হয়েছিল বাংলাদেশে একটা অন্য ধারায় চলে যাওয়ার একটা, বা কেউ অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সহিংসতার দিকে যাওয়া, সহিংসতা, অসহিষ্ণুতা, সংঘাত। এবং আমরা সন্দেহ করতে শুরু করেছিলাম যে নির্বাচনের উপরে তার কোনো প্রভাব পড়বে কিনা, এটা অন্য কোনো দিকে নিয়ে যাওয়া যায় কিনা। তো উনি যখন, এবং সেটা ঘটেছে কখন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে তার পরপরই তো হাদি গুলিবিদ্ধ, কয়েকটা ঘটনা খুব পরপর ঘটে, পরপর, এবং তার পরপরই হাদি গুলিবিদ্ধ হলেন। সেটাও বাংলাদেশকে, তরুণদেরকে সাংঘাতিকভাবে উত্তাল করে তুলেছে, বিক্ষুব্ধ করে তুলেছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে তাকে আসতে হয়েছে। এটা এমন না যে উনি ঘোষণা দিলেন এবং একটা অপেক্ষাকৃত শান্ত সময়ে এসে পৌঁছালেন। আমাদের আইন শৃঙ্খলার অবনতি রয়েছে, আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে নির্বাচনের আগে, এবং তারপরে আপনি যেটা বলছিলেন যে তার নিজস্ব নিরাপত্তারও অনেক ধরনের ইস্যু ছিল, এবং সবকিছু মিলে তিনি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আসছেন। যত নিরাপত্তা বেষ্টনী থাক না কেন, আপনারা সারাদিনই দেখছেন যে তাকে সেখান থেকে বের হওয়া, মঞ্চে দাঁড়ানো, সবকিছুর মধ্যে তো এক ধরনের একেবারে ঝুঁকি মুক্ত এটা তো বলা যায় না। আমরা হয়তো পুরো এই অনুষ্ঠানে তারেক রহমানের পুরো বক্তব্য নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু খণ্ড বিশেষ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবো। আরেকটা অংশ যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় সাড়া ফেলেছে, যে উনি ইংরেজিতে কিন্তু শেষে এবং মাঝখানে দুটো বক্তব্য দিয়েছেন। আমরা যদি শুনে আসি সেই বক্তব্যের অংশ বিশেষ। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। আমরা দেখছিলাম এবং শুনছিলামও তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ, এবং এই মুহূর্তে যেটা তথ্য সেটা হচ্ছে তারেক রহমান এভার কেয়ার থেকে তার গুলশানের বাসায় পৌঁছে গেছেন। যে বিষয়টি আসলে আমি এখানে স্পষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাই, যে পুরো বক্তব্যতে তিনি যেটা বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু বক্তব্য শেষ উঠে গেলেন, হাত নেড়ে সবাইকে আবার স্বাগত জানালেন, আবার এসে তিনি সেটাকে কারেকশন করে বললেন উই হ্যাভ এ প্ল্যান। পার্থক্যটা কোথায় দেখছেন? তার আগে একটা কথা বলি, আপনার আগের প্রসঙ্গটা শেষ করতে পারিনি, যে চ্যালেঞ্জের মুখে এত বড় জনসমুদ্রে ভাষণ দেয়, এটা তো প্রতিদিনকার জনসভার মতো না। এবং যে কোনো বড় নেতাও প্রতিদিন তো এত বড় জনসমুদ্রে ভাষণ দেন না। একটা দীর্ঘ যাত্রার পরে তিনি এসে পৌঁছেছেন, এবং এত কিছু পার হয়ে তাকে তার নেতাকর্মীদের মাঝে যেতে হচ্ছে, সেটা সেলফ একটা বড় ধরনের একটা অবস্থা তৈরি করে। তারপরে তাকে বক্তৃতা দিতে হচ্ছে। আর আপনি যে কথাটা বলছেন, উনি ইংরেজিতে কোনো বক্তৃতা দেননি, ইংরেজিতে অংশবিশেষ উদ্ধৃত করেছেন সেটা মার্টিন লুথার কিং এর বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম, সেটা তিনি কয়েনেজ করেছেন। সেটার আদলে তার মতো করে তিনি একটু পরিবর্তিত করে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তার একটা দেশ সম্পর্কে একটা পরিকল্পনা আছে, একটা প্রস্তুতি আছে, এবং সেটা তিনি বলছেন মানুষের জন্য এবং দেশের জন্য। পরবর্তীতে ফিরে আসাটা
এটা আমরা ঠিক বলতে পারবো না যে তার বক্তৃতারই এটা প্রস্তুতির মানে অংশ তিনি নাকি। ওই একই কথাই বললেন কিন্তু আয়ের জায়গায় উই নিয়ে আমি আসলেন, অর্থাৎ এই জায়গাটার ওইটাই বলবার চেষ্টা করছি যে একটা হয় যে এই ধরনের বক্তৃতা আমরা তো পরে জানতে পারবো যে উনি কি প্রস্তুতি নিয়ে বা এটাই তার প্রস্তুতি ছিল যে উনি একটু বিরতি দিয়ে বলবেন নাকি এই জায়গাটা আসলে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে, যেটা আমি আপনার দেখুন কাছে এটা জানতে এটা চাই। আপাতত আপনাকে অনুমান করে নিতে হবে Right. যে আমি যেটা বলবার চেষ্টা করছি যে কোনো সময় প্রস্তুতির অংশ থাকতে পারে, কোনো সময় এমন হতে পারে যেটা শুরুতে আপনি বলছিলেন যে পরিস্থিতি দেখে হয়তো তার মনে হয়েছে যে বলেছে আমি, অথবা অতএব এখন তিনি সবাইকে এখন নিয়ে তিনি সবাইকে নিয়ে হয়তো একটা কথাটা বলতে চান এবং এই ধরনের ফর দ্য পিপল কিংবা ইত্যাদি এরকম বিশ্ব বক্তৃতায় বড় বড় উদাহরণ আছে। তিনি ঠিক ওইভাবে যাননি। আমার মনে হয় যে এটাই হবে যে উনি যখন এক পর্যায়ে হয়তো বোধ করেছেন যে এত মানুষ উনি একটা বক্তৃতা সেখানে দিয়েছেন, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, মানুষ কথা বলবে, সুতরাং পরিস্থিতির উপরে নির্ভর করে উনি আবার কিছু জিনিস যুক্ত করেছেন এবং এটাই একটা ভালো যে স্বতঃস্ফূর্ততা। মানে এখানে কি আসলে বোঝা যায় কিনা, মানে এই জিনিসটা ধারণা করা যায় কিনা যে তারেক রহমানের ভবিষ্যতে তিনি যেটা চান, দল পরিচালনা হোক, যদি দেশ পরিচালনার সুযোগ পান, সব জায়গায় তিনি সবার মতামতকে গুরুত্ব দিবেন কিংবা সবাইকে নিয়ে একসাথে পথ চলবেন। তিনি বারবারও যেরকম আগেই ভার্চুয়ালি বলেছেন যে নির্বাচনে যদি বিএনপি জিতেও তাহলে জাতীয় সরকারের একটা প্রস্তাবও তিনি দিয়ে রেখেছেন। এই সব কিছু ভেবেই কি তিনি আসলে সব কিছু যেন আমি না আমরা হয় এই ব্যাপারটা? আবারও বলি যে দেখুন এইটা যত একটা সময় না গেলে আমরা জানতে পারবো না যে উনি কি বক্তৃতাটা কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন, কি বলবেন, নাকি একটা স্বতঃস্ফূর্ততা থেকে তিনি এই মানুষের অবস্থান সবকিছু দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। নিঃসন্দেহে তিনি দীর্ঘদিন বক্তৃতা দিচ্ছেন, তার একটা প্রস্তুতি আছে তিনি কি বলবেন। আর আপনি যে প্রসঙ্গ বলবেন সেটা যুক্ত করা যেতে পারে। উনি অনেক দিন থেকেই বলছিলেন যে সবাইকে নিয়ে কাজ করবেন এবং যদি ছোট দলও হয় তারও কোনো প্রার্থী থাকে তারও কথা তিনি শুনবেন বা মূল্যায়ন করবেন। দেখেন এটাকে এই মুহূর্তে অত বড় নীতি বিশ্লেষণের সুযোগ নেই, যে কারণ অনেক অন্য একটা আলোচনা আছে যে বিএনপির একটা জাতীয় সরকারের ধারণা আছে, সেটা ঠিক এই ধরনের জাতীয় সরকার না যেটা এই অন্তর্বর্তী সময় আলোচনা হয়েছিল, সেটা হয়তো অনেক পক্ষকে নিয়ে যুক্ত করে। এখন যদি তার আভাস উনি দিয়ে থাকেন সেটা বোঝা যাবে যে আগামী দিনগুলোতে উনি যখন আরো বক্তৃতা দেবেন, আরো সংলাপে অংশগ্রহণ করবেন, আরো বিবৃতি দেবেন, তখন আমরা স্পষ্ট হতে পারবো যে আসলে এই বক্তৃতা। যদিও আজকে কিন্তু আমরা মঞ্চে দেখেছি যে তিনি যাদের সাথে আসন বন্টন করেছেন তাদের কিন্তু ওই দলগুলোর তাদেরও ছিলেন, সিনিয়র নেতারাও কিন্তু তারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করতে আমরা দেখেছি যে এটা ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। দেখুন বক্তৃতাগুলো এরকম অনেক উদাহরণ আছে যে দীর্ঘ প্রবাস জীবন শেষে, নির্বাসন শেষে নেতা দেশে ফিরেছেন, পৃথিবীর অনেক বড় বড় নেতাদের ক্ষেত্রে এটা ঘটেছে। কি বক্তৃতা দেবেন, কিভাবে দেবেন, এটা তো আসলে কোনো ব্যাকরণ মেনে চলে না, পরিস্থিতি বুঝে তারাই সিদ্ধান্ত নেন যে কোনটা ভালো হবে। তবে স্যার একটা বিষয় আপনার কাছ থেকে আমার জানার একটু আলাদা করে জানতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে এই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জামায়াত ইসলাম কিন্তু ইসিতে একটা কথা বলেছেন যে খতিয়ে দেখার জন্য যে এটা আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় কিনা। তিনি কি তার বক্তব্যে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি সচেতন ছিলেন কিনা যেন এটা কোনোভাবেই বিএনপি নির্বাচনী প্রচারণা না হয়? এই প্রসঙ্গটা জামাত তুলেছে। আমি ব্যক্তিগতভাবে অন্য একটা সংলাপে ছিলাম, সেখানেও জামায়াত ইসলামের একজন প্রতিনিধি এই প্রসঙ্গটা তুলেছিলেন যে এটা আচরণবিধি ভঙ্গ হয় কিনা। দেখেন এগুলো একটু ব্যাখ্যারও দাবি রাখে। এখন এখানে যারা উপস্থিত ছিলেন মঞ্চে তারা অনেকেই নির্বাচনের প্রার্থী, আবার ওনার দিন তারিখ ঠিক হয়েছে যে উনি এই সময়, উনি নিজেও তো প্রার্থী, নিজেও একজন প্রার্থী। এখন এই অবস্থা বক্তৃতা তো তিনি দেবেনই, এটা প্রায় নিশ্চিত ছিল। এবং যারা ছিলেন তাদেরও এক ধরনের পাবলিক রিলেশনস হয়ে যায়, কিন্তু ঠিক এটাকে ওইভাবে একটা জনসংযোগের মধ্যে আমরা ফেলবো কিনা। দেখেন গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছু বক্তৃতায় কি তার এরকম কোনো না, আমার এই বক্তৃতায় তিনি এই নির্বাচনী জনসংযোগ সম্পর্কিত বা আমাদেরকে ভোট দিন, আমাদেরকে যুক্ত করুন এমন কোনো বার্তা দেন। এটা একেবারে ভিন্ন রীতির বক্তৃতা যেটা তিনি দিয়েছেন। তার স্বপ্নের কথা বলছেন, পরিকল্পনা, এটা তিনি আগেও বলেছেন কিন্তু একটা বিশেষ বাস্তবতায়, বিশেষ পরিস্থিতিতে। এখন ওই কথার উত্তরটা আমি এইভাবে দেব যে আমার মনে হচ্ছে যে তিনিও সচেতন ছিলেন যে এটা যেন একটা নির্বাচনী পিআর হিসাবে বা জনসংযোগ হিসাবে এটা না হয়। এখন অপোনেন্ট যারা আছেন তারা প্রসঙ্গ ভিন্ন তুলতেই পারেন, এবং অন্য যারা নেতাকর্মী ছিলেন তারাও তো কেউ এই প্রসঙ্গে আলাপ করেনি। তবে যেহেতু নির্বাচন একটা সময়ে এসে পৌঁছেছেন, এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের বক্তব্য দেওয়ার চাইতে রাজনৈতিক ব্যক্তিরাই কথা বলা ভালো। অবশ্যই একটা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে বাকি আলোচনা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত,
VRM প্রযুক্তির RICL TMX Strong। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। এখন যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে তফসিল ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখও এক কথায় ফিক্সড তারিখ। সেই জায়গাটা থেকে মানে এতদিন রাজনীতির মাঠে বড় কোনো লিডার, যেরকম জামাতের আমির রয়েছেন, অন্যান্য দলের লিডাররা রয়েছেন, বিএনপির কেউ ছিলেন না। যদি আমি বলে থাকি যে একটা বৃহৎ একটা রাজনৈতিক দল, তার যে বড় নেতা তিনি ছিলেন না, অবশেষে তিনি দেশে আসলেন। এই যে ভোটের মাঠের রাজনীতিতে নেতার যে প্রভাব, বড় নেতার যেটা প্রভাব, সেটা কেমন পড়তে যাচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। উনি এতদিন ভার্চুয়ালি যুক্ত ছিলেন, এর আগে উনি সক্রিয় থেকেছেন, নিশ্চয়ই দলের নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে তিনি নির্দেশনা দিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, কিন্তু সশরীর মানুষ তো তাকে দেখছে না। এই উপস্থিতি তো আর কোনোভাবে আপনি অন্য উপস্থিতির সঙ্গে মেলাতে পারবেন না। বিএনপি নিজেও কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জ মুক্ত না। আপনি জানেন মনোনয়নের মনোনয়নের পরে তাদের দলীয় শৃঙ্খলার আমরা কিছু চ্যালেঞ্জ লক্ষ্য করেছি। অনেক জায়গা থেকে বঞ্চিত যারা হয়েছেন তারা বিক্ষোভ করেছেন, হতাহতের ঘটনাও সেখানে ঘটেছে, বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড দিয়েছেন, নানান কিছু করেছেন। এর বাইরেও ছোটখাটো যে অভাব অভিযোগ কিছু নাই স্থানীয় পর্যায়ে, তাও কিন্তু জোর দিয়ে বলা যাবে না। সেসবগুলো হয়তো আজকে আমরা একটা বিশেষ একটা ভালো দিন, আমরা ওই আলোচনাগুলো করছি না। আর সব বড় কথা, বড় দল, এটা অনেক বড় দল, এত বড় একটা দল, সে প্রায় 2 দশক ধরুন এই প্রক্রিয়ার বাইরে নির্বাচন করেছে, মাঝে মধ্যে 2-1টা, সেটা খুব গুরুত্বপূর্ণ না। জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনের এই চ্যালেঞ্জগুলো কেটে যেতে যদি নিয়মিতভাবে তারা অংশ নিতে পারতেন বা নির্বাচন হতো। আবার আমাদের আরেকটা বাস্তবতা মানতে হবে যে যখন সরকার পরিবর্তন হয় বা এরকম রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন যিনি ওই দলের না তিনিও তার সঙ্গে যুক্ত হন, মানে আরও বাড়তি চ্যালেঞ্জ একটা তৈরি করে। এখন এটা বলাটা খুব কঠিন একটা বড় দলের পক্ষে যে আপনি আসবেন নাকি আপনাকে আসতে দেব না। তো সব কিছু মিলে, আর সুবিধা পেতে চান এরকম কিছু লোক থাকেন, নৈকট্য পেতে চান, ক্লোজ সার্কেলে আসতে চান, এগুলো তো রাজনৈতিক বাস্তবতা। তো সব কিছু মিলে এই যে বিএনপির যে সামগ্রিক যে চ্যালেঞ্জ, সেটা দলের তো একটা চ্যালেঞ্জ আছে, সেটা আলাদা, আমরা পরে হয়তো আলাপ করব। নির্বাচনকে ঘিরেও তো তার চ্যালেঞ্জ, এর সাথে আইন শৃঙ্খলার একটা বড় চ্যালেঞ্জ আমাদের আছে, কিছু অনিশ্চয়তা আছে। প্রসঙ্গটা জানতে চাই, সরকারের কোনো চ্যালেঞ্জ? আমি আসবো ওই জায়গাটাতে। তো এরকম একটা পরিস্থিতিতে যদি সশরীর দলের, আপনি একটু আগে বলছিলেন যে অঘোষিতভাবে তিনিই প্রধান, যদিও ভারপ্রাপ্ত বলা হয়, বাট বাস্তবে হয়তো তিনি দায়িত্ব পালন করছেন, তার উপস্থিতিটা প্রথমে যে প্রভাবটা রাখবে দলীয় শৃঙ্খলা। মানে আমার মনে হয় যে এতদিন পর্যন্ত আমরা যে সমালোচনাগুলো করেছি সেটা সম্ভবত অনেকটা কমে আসবে এবং একটা কঠোরতার দিকে হয়তো যেতে পারবেন, যে না, এখন প্রধান নেতা দেশে উপস্থিত আছেন, যা ইচ্ছা তাই করা যাবে না। এইটা বিএনপিকে একটা বড় সুযোগ তৈরি করে দেবে এবং একটা ভালো ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে। এখন দলের অন্য যে বিষয়গুলো বললাম, সেটা তো আপনি ফেব্রুয়ারির মধ্যেই কাকে দায়িত্ব দেবেন, কে নির্বাচন হবে, ঢাকার কে দায়িত্ব পাবে, প্রান্ত থেকে বা মফস্বল থেকে আসতে পারবে কিনা, এই আলোচনা যদি আপনি নির্বাচন সামনে রেখে করেন তাহলে তো হবে না। তার কনভেনশনগুলো হবে কিনা, তার মিটিং সিটিংগুলো হওয়ার কথা, তার যে অধিবেশনগুলো হওয়ার কথা, সেটা হয়তো অনেক কিছুই অলরেডি ভোটের ট্রেনে উঠে গেছে। ফেব্রুয়ারি 12-র আগে হয়তো সেটা করা সম্ভব হবে না, কিন্তু নির্বাচনকে ঘিরে আমি মনে করি যে বড় জোয়ার তো ছিল, জোয়ারটা বেগবান হবে, শৃঙ্খলার মধ্যে আসবে এবং একটা পদ্ধতির মধ্যে থেকে আমার ধারণা যে বিএনপি তার নির্বাচনী কাজগুলো, যে নির্বাচন তো একটা ব্যবস্থাপনার বিষয়, অনেক ধরনের ক্যাম্পেইনের ব্যাপার থাকে, অনেক দিক নির্দেশনার ব্যাপার থাকে, সেটা আরও সুষ্ঠুভাবে, সুচারুভাবে, সরাসরিভাবে বিএনপি করার সুযোগ পাবে। আমরা আরও আলোচনা করবো এই বিষয় নিয়ে। যেটা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে প্রশাসন, যেটা নির্বাচনের সাথে সরাসরি জড়িত, নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন যাদেরকে করে, এখানে বড় নেতার যেই প্রভাবটা আসলে, সেটা আসলে কতটুকু পড়বে কিংবা পড়তে পারে কিনা, এই ব্যাপারটা নিয়েও আমি জানবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরবো। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। আমার সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। যেটি আসলে বলছিলাম যে এই যে তারেক রহমানের আগমন এবং ইতিমধ্যে যেহেতু ভোটের ট্রেনে উঠে গেছে দেশ, সেই জায়গাটায় অনেক প্রশাসন কিন্তু ভোট নিয়ে কিন্তু কাজ করছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন অনেক জায়গায়। সে জায়গায় আমরা দেখি যে বড় নেতাদের একটা প্রভাব থাকে। এরকম কোনো প্রভাব, এরকম কোনো চ্যালেঞ্জ আসলে সরকার নতুন করে ফেস করবে কিনা, যেহেতু তারেক রহমান ছিল না অনেকদিন দেশের মধ্যে? যে একটা হলো, দেখেন, পদ্ধতিতে ব্যক্তির উপরে নির্ভর করবার কথা না, এটা একটা আইডিয়াল সিচুয়েশন আমাদের জন্য, এটা উন্নত দেশে হতে পারে। আমাদের অনেক কিছুই কিন্তু ব্যক্তির উপরে নির্ভর করে, ব্যক্তির প্রভাবের উপর, প্রভাব মানে ইতিবাচক অর্থে বলছি, যে তার গুড বুকের উপরে, তার ইমেজের উপরে নির্ভর করে।
এখন পর্যন্ত সরকার কিন্তু তাকে সহযোগিতা করছে। এই নিরাপত্তা কে দিচ্ছে? নিরাপত্তা তো সরকার দিচ্ছে। আয়োজনের অনেক ক্ষেত্রে সরকার সহযোগিতা করছে, অনেক সাপ্লাই প্রয়োজন হচ্ছে, লোকবল প্রয়োজন হচ্ছে, সেগুলো সরকার দিচ্ছে। এটা সরকারের দিক থেকে একটা ভালো দৃষ্টিভঙ্গির পরিচয়। এখন যে চ্যালেঞ্জগুলো আপনি বলেন, এটা নির্বাচনের সময় বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হয়। অভাব, অভিযোগ, নির্বাচন কমিশনে যাওয়া হয়, নালিশ করা হয়, অভিযোগ দাখিল করা হয়। এর বাইরে বাংলাদেশেও কিন্তু একটা পরিস্থিতি বিরাজমান, যে আক্রমণগুলো ঘটেছে সেটা আমাদেরকে ভীত করেছে, এবং সরকারও এখন পর্যন্ত কিন্তু ঠিক আশা জাগা নিয়ে এরকম বড় কোনো পদক্ষেপ কিন্তু এখনো নিতে পারেননি। ব্যবস্থা নিয়েছেন, কিছু গ্রেপ্তার হয়েছে, সেটা আমাদেরকে কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু ওই আলোচনা থেকে কিন্তু আমরা সরে যাইনি। যে পরিস্থিতি এড়ানোর সুযোগ সরকারের ছিল, ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল, এক ধরনের মুনশিয়ানা দেখাতে কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে। তো যদি আমরা ওই জায়গাটাও চিন্তা করি, যে এত বড় নেতা এবং যারা দেখছে যে এই জনসমাগম, এই বক্তৃতা, এই প্রভাব, এই তার দেহ ভাষা, এই তার প্রকাশভঙ্গি, সুতরাং আমরা আগে এতদিন যা করেছি ব্যাপারটা সম্ভবত এত সহজ হবে না। এবং আমরা যে জায়গাটা বলছিলাম যে একটা জনচাপও কিন্তু কাজ করে, এবং সেটা আসলে পজিটিভ ক্ষেত্রে অনেক সময় আমি খুব ইতিবাচক ভাবে বলছি। সুতরাং ওই দুষ্কৃতকারীর এমন হতে পারে যে ওই সুযোগটা দ্বিতীয়বার পাবে হয়তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য, আর আলোচনা বেশি দূর আগাতে পারলাম না। শেষ করতে হচ্ছে আজকের এই ভোটের ট্রেন, এবং এখন টেলিভিশনের সঙ্গেই থাকুন।